তোমরা কি জানো যে আমাদের শরীর কিভাবে একটা ছোট কোষ থেকে তৈরি হচ্ছে, আর প্রতিনিয়ত যে পুরনো কোষ ভেঙে যাচ্ছে এবং নতুন কোষ তৈরি হচ্ছে। এই পুরো প্রক্রিয়াটাকে কি বলে জানো? এই পুরো প্রক্রিয়াটাকে বলে কোষ চক্র এবং কোষ বিভাজন। আর এই টপিকটা আরআরবি গ্রুপ ডি সায়েন্সের জন্য খুব ইম্পর্টেন্ট, তাই এই ক্লাসে একদম প্রথম থেকে শেষ অবধি থাকতে হবে এবং প্রত্যেকটা টপিক খুব ভালোভাবে ফলো করতে হবে। তাহলে চলো শুরু করি আজকের টপিক, কোষ চক্র এবং কোষ বিভাজন। তো এই কোষ চক্র এবং যে কোষ বিভাজন, নামটা কোষ চক্র কেন বলো তো? কারণ এই যে কোষ চক্র মানে এই যে কোষটা যে বৃদ্ধি হচ্ছে, এবং মানে কোষ চক্রটা কি। আচ্ছা, কোষ চক্র বোঝার আগে প্রথমে আমাদের জানতে হবে কোষ কি। কোষ কি বলতো? কোষ হচ্ছে আমাদের শরীরের গঠনতম এবং কার্যকারী একক, মানে আমাদের শরীরের বেসিক ইউনিট। যেমন তুমি যে রুমটাতে বসে রয়েছো তার ইউনিট কি? তার ইউনিট হচ্ছে ইট। তাই কোষ হচ্ছে আমাদের শরীরে কার্যকারী এবং হচ্ছে স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট, যাকে আমরা বলি। তো কোষ চক্র কি হচ্ছে? কোষ চক্র মানে দেখো, কোষ চক্র মানে সেল সাইকেল, মানে এটা কন্টিনিউয়াসলি হতে থাকছে। কি হতে থাকছে? কোষের বৃদ্ধি, ডিএনএ তৈরি এবং কোষের যে বিভাজন, মানে একটা কোষ থেকে ভেঙে দুটো কোষ, এই যে ধরো একটা কোষ থেকে ভেঙে দুটো কোষ যে তৈরি হচ্ছে। এবং প্রথমে ধরো কি হচ্ছে, একটা কোষ প্রথমে বৃদ্ধি হচ্ছে, প্রথমে ধরো কোষটার সাইজ ছিল এরকম, তারপর কোষটা বৃদ্ধি পেল, গ্রোথ হলো, দেন কোষের বিভাজন হলো। এই যে পুরো প্রক্রিয়াটা কন্টিনিউয়াসলি চলতে থাকে, এই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে কোষ চক্র। ঠিক আছে? তাহলে এই যে কোষ চক্রের পর কি হচ্ছে, একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হচ্ছে। তাহলে এই কোষ চক্রের মধ্যেই কিন্তু কোষ বিভাজনটা পড়ছে। ঠিক আছে? কিভাবে হচ্ছে এই কোষ চক্র এবং কোষ বিভাজন? দেখো, এই যে কোষ চক্র রয়েছে, এই কোষ চক্রকে আমরা মানে সেল সাইকেল যদি আমরা দেখি, সেল সাইকেল, ঠিক আছে, এই সেল সাইকেলকে আমরা কি করছি, কটা ভাগে ভাগ করছি? চারটে ভাগে ভাগ করছি। কি কি সেগুলো? দেখো, এখানে লেখা আছে প্রথমে জি1। জি1 এর আর একটা নাম আমরা কি বলতে পারি? গ্যাপ ওয়ান ফেজ। ঠিক আছে? আচ্ছা, এই যে পুরো যে সেল সাইকেলটা হচ্ছে, এই সেল সাইকেলটা হতে কত সময় লাগছে? সেল সাইকেলটা হতে সময় লাগছে, কত সময় লাগছে? সেল সাইকেলটা হতে সময় লাগছে 24 আওয়ার, টোটাল সেল সাইকেলটা। তার মধ্যে জি1 ফেজটা কতক্ষণ সময় লাগছে? 11 ঘন্টা। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো জি1 এর পর আছে হচ্ছে এস ফেজ রয়েছে। এস ফেজটা কতক্ষণ লাগছে? এস ফেজের আরেকটা নাম কি, ভালো করে দেখো। এস ফেজের আরেকটা নাম হচ্ছে সিনথেসিস ফেজ, যেটার টাইম লাগছে কতক্ষণ? 8 ঘন্টা। কতক্ষণ টাইম লাগছে? 8 ঘন্টা। হলো। এরপর কি আসছে? এরপর আসছে হচ্ছে জি2 ফেজ। জি2 ফেজ মানে যার নাম হবে হচ্ছে গ্যাপ টু ফেজ। তাহলে গ্যাপ টু ফেজের আর এক কতক্ষণ সময় লাগবে? গ্যাপ টু ফেজের সময় লাগবে 4 ঘন্টা। তাহলে তোমরা যদি ক্যালকুলেট করো 11, 8, 4 কত হচ্ছে? 11, 8 আর 4 যোগ করলে 23 ঘন্টা হচ্ছে। তাহলে বাকি তো 1 ঘন্টা পড়ে থাকছে। 1 ঘন্টা ফেজটা কত হচ্ছে? মাইটোসিস ফেজ। এখানে আমরা 1 ঘন্টা সময় কাটাচ্ছি। ভালো করে বোঝো। এই যে সেল, একটা উদাহরণ দিই, ভালো করে বোঝো। ধরো তুমি কোথাও ঘুরতে যাও, ধরো তুমি কাশ্মীর ঘুরতে গেলে। ধরো তুমি ঠিক করলে যে এই যে ডিসেম্বর মাসটা আসছে আমি কাশ্মীর ঘুরতে যাব। তো এই কাশ্মীর যে ঘুরতে যাবে তার জন্য তোমাকে কি করতে হবে? তুমি যদি ট্রেনে যাও তাহলে তোমাকে টিকিট বুক করতে হবে। তুমি যদি ফ্লাইটে যাও তাহলে ফ্লাইটে টিকিট বুক করতে হবে। তাহলে কিছু 3 মাস আগে তোমাকে টিকিট বুক করতে হলো। তুমি যদি হোটেলে থাকো, হোটেলে রুম বুক করতে হবে।
তাই তো, কোনো ট্রাভেল এজেন্সির সাথে গেলে সেই ট্রাভেল এজেন্সিকে বুক করতে হবে, তাহলে এই সমস্ত কিছু প্ল্যানিং, তার জন্য মার্কেটিং করবে, মানে সমস্ত কিছু মোটামুটি আমাদের 3-4 মাস, মেয়েদের তো আরো বেশি সময় লাগে, এই ধরো 4-5 মাস ধরে আমরা প্ল্যানিং করলাম যে আমি ঘুরতে যাব। কিন্তু ঘোরাটা কতদিনের হলো? 5 কি 6 দিন, ম্যাক্সিমাম যদি বলি আমরা 15 দিনের ঘোরা হবে। কিন্তু আমরা প্ল্যানিং করছি কতদিন ধরে? 4 থেকে 5 মাস ধরে। ঠিক তেমনি সেলটা ডিভিশন হতে সময় লাগে 1 ঘন্টা, এবং তার জন্য সেল নিজেকে তৈরি করে কতক্ষণ ধরে? 23 ঘন্টা ধরে। তাহলে সেল নিজেকে প্রিপেয়ার করতে সময় করে, মানে ডিভিশন যে হবে তার জন্য সেল নিজেকে প্রিপেয়ার করে কতক্ষণ ধরে? 23 ঘন্টা ধরে। আর 1 ঘন্টায় কি হয়? সেল একটা সেল থেকে দুটো সেলে ভাগ হয়ে যায়। বুঝেছো? ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার সবার? আচ্ছা, এরপর দেখো, এরপর আমরা কিসে আসছি? এরপর আমরা আসছি হচ্ছে এই ছবিটা সবার ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো, এই যে আমি সেল সাইকেলটা বললাম, এই সেল সাইকেলের কিছু ফেজ রয়েছে যেটা আমরা পড়লাম এখন। তো দেখো কি কি বললাম? ইন্টারফেস, ইন্টারফেস মানে যেটা আমরা পড়লাম G1, S এবং G2, যেটাতে আমরা পড়বো, প্রত্যেকটা সম্পর্কে পড়বো। G1, S এবং G2 এই তিনটেকে আমরা কি বলছি? ইন্টারফেস বলছি। মাইটোসিস ফেজ তো আমরা পড়েছি, যেটাকে আমরা কি বলছি? এম ফেজ বলছি। আচ্ছা, ইন্টারফেজের টাইম হচ্ছে 23 ঘন্টা টোটাল, আর মাইটোসিসের ফেজ কোনটা? 1 ঘন্টা। ঠিক আছে, এবার দেখো, ভালো করে দেখো, ইন্টারফেসকে আমরা 3টে ভাগে ভাগ করছি। কি কি? G1, S এবং G2, তাই তো। আমরা ফাংশন এখন পড়ছি না, ফাংশন আমরা পরে পড়বো, আগে আমরা মানে কতগুলো ভাগে ভাগ করছি সেটা আগে দেখবো। ইন্টারফেসকে আমরা 3টে ভাগে ভাগ করলাম, G1, S এবং G2। আচ্ছা, তোমাকে যদি একটা কোশ্চেন বলে, আচ্ছা বলো তো, এই যে G1, S আর G2 মানে ইন্টারফেসের সবচেয়ে দীর্ঘতম ফেজ কোনটা? কোনটা? ইন্টারফেসের সবচেয়ে দীর্ঘতম ফেজ কোনটা? নিচে কমেন্টে লেখো যে ইন্টারফেসের সবচেয়ে দীর্ঘতম ফেজ কোনটা হয়। তারপর দেখো, এই যে মাইটোসিস ফেজ মানে এম ফেজ, এই এম ফেজকে আমরা আবার দুটো ভাগে ভাগ করি। কি কি? একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। এই ক্যারিওকাইনেসিস মানে কি? নিউক্লিয়াস ডিভিশন। কি? নিউক্লিয়াস ডিভিশন মানে দেখো কি বলছে, এই যে এম ফেজ মানে কি? সেল ডিভিশন হচ্ছে, একটা সেল থেকে দুটো সেলে ভাগ হচ্ছে। তো একটা সেল থেকে যখন দুটো সেলে ভাগ হবে, যদি আমি সেলের ছবি দেখি, সেলে মেইন কি থাকে? সেলে মেইন কি থাকে? নিউক্লিয়াস থাকে, তো যেটা পুরো সেলকে কন্ট্রোল করে। আর কি থাকে? সাইটোপ্লাজম থাকে। তাহলে একটা সেলের মধ্যে যখন নিউক্লিয়াস থাকছে আর মেইন হচ্ছে সাইটোপ্লাজম, এছাড়াও বিভিন্ন অর্গানেলস গুলো ইম্পর্টেন্ট, মেইন দুটো অর্গানেলস হচ্ছে নিউক্লিয়াস আর হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে কি হবে? এই নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের ডিভিশন হতে হবে। তাহলে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমের ডিভিশন মানে কি? এই নিউক্লিয়াসটাও দুটো ভাগে ভাগ হওয়া আর সাইটোপ্লাজমও দুটো ভাগে ভাগ হওয়া। তাহলে এই যে নিউক্লিয়াস দুটো ভাগে ভাগ হচ্ছে তার নাম কি? ক্যারিওকাইনেসিস। কি নাম? ক্যারিওকাইনেসিস। আর সাইটোকাইনেসিসের নাম কি? সাইটোপ্লাজম ডিভিশন। কি নাম? সাইটোপ্লাজম ডিভিশন। কি নাম? সাইটোপ্লাজম ডিভিশন। এইটুকু ক্লিয়ার? একটা সেল সাইকেল যদি দেখি, তাহলে সেল সাইকেলকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ইন্টারফেস আর একটা হচ্ছে এম ফেজ। ইন্টারফেসের মধ্যে কি কি রয়েছে? G1, S এবং G2, সেটা টোটাল সময় কত লাগছে? 23 ঘন্টা। আর যে মাইটোসিস ফেজ রয়েছে সেটার সময় কত লাগছে? 1 ঘন্টা। এই মাইটোসিস ফেজের মধ্যে আবার দুটো ভাগ রয়েছে। কি কি? ক্যারিওকাইনেসিস আর এটা হচ্ছে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াস ডিভিশন করছে, আর সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজমকে ডিভাইড করছে। তাহলে এইটা হলো টোটাল সেল সাইকেল। সেল সাইকেলের টাইপস আমরা এখনো ফাংশন পড়িনি, ঠিক আছে? এইটুকু ক্লিয়ার সবার? সামনে আমাদের আরআরবি গ্রুপ ডি রয়েছে, তার জন্য আমাদের প্রিপারেশন তো নিতেই হবে। তার জন্যই প্রতিষ্ঠা এডুকেশন নিয়ে এসেছে তোমাদের সবার জন্য
নোটস। কি কি থাকছে দেখো সেখানে থাকছে ম্যাথ, রিজনিং, জেনারেল সায়েন্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর ওপর কিন্তু আলাদা আলাদা করে নোটস এর সুবিধা। এছাড়াও থাকছে মক টেস্ট এবং প্রত্যেকটা টপিকের ওপর আলাদা আলাদা করে এমসিকিউ নোটস রয়েছে। শুধু কিন্তু তাই নয়, এই এমসিকিউ নোটস গুলোর সলিউশনও কিন্তু তোমরা এই নোটস এর মধ্যে পেয়ে যাবে। আর এই সব কিছুর জন্য তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে 9088890010 এই নাম্বারে। আমি আবার বলছি 9088890010 এই নাম্বারে কল করতে হবে। এই আরআরবি গ্রুপ ডি নোটসটা তোমরা পেয়ে যাবে শুধুমাত্র 309 মানে 309 এই টাকায়। ঠিক আছে, তাহলে ঝটপট কিন্তু এই নাম্বারে কল করে বুক করতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো পরে কি বললাম, কোষ চক্র তো শুরু করেছিলাম আমরা। কোষ চক্রে কি বললাম, কোষ চক্রে দুটো ফেজ। কি কি? একটা তো ইন্টারফেজ। ইন্টারফেজের মধ্যে কি কি রয়েছে? ইন্টারফেজের মধ্যে আমরা কি কি বলেছিলাম? G1 রয়েছে, S রয়েছে এবং G2 রয়েছে। আর কি বলেছিলাম ইন্টারফেস হতে কত সময় লাগছে? ইন্টারফেস হতে আমাদের সময় লাগছে 23 ঘন্টা। এমনিতে সেল সাইকেল হতে কত সময় লাগছে? এমনিতে সেল সাইকেল হতে আমাদের সময় লাগছে 24 ঘন্টা। সেই 24 ঘন্টার মধ্যে ইন্টারফেসই নিয়ে নিচ্ছে 23 ঘন্টা। তাহলে সবচেয়ে দীর্ঘতম ধাপ হলো তো কোষ চক্রে। আর এই সময় কি হচ্ছে? কোষ নিজেকে তৈরি করছে বিভাজনের জন্য। তাহলে কোষ কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। আর কি হচ্ছে এখানে? কি হচ্ছে? ডিএনএ রেপ্লিকেশন। আমরা পড়বো ডিএনএ রেপ্লিকেশন এই G1 S G2 এর মধ্যে কোথায় হচ্ছে। তাহলে দেখো এই যে ইন্টারফেস, এই ইন্টারফেসের তিনটে ফেজ আমি আগেই বলেছি। কি কি সেগুলো? G1 S আর কি G2। G1 এর আরেকটা নাম কি? গ্যাপ 1 ফেজ। G1 হচ্ছে ইন্টারফেসের সবচেয়ে দীর্ঘতম ফেজ। তো ইন্টারফেস হচ্ছে এই সময় কি হবে? এই সময় কোষ নিজের আকার বৃদ্ধি করবে এবং নতুন অঙ্গাণু তৈরি হবে। আর কি হবে? এটা কি? এই স্ট্রাকচারটার নাম কি? এটা কিসের স্ট্রাকচার? এটা হলো আরএনএ এর স্ট্রাকচার। আরএনএ তৈরি হবে, প্রোটিন তৈরি হবে G1 ফেজে। ঠিক আছে, তাহলে G1 ফেজে কি হবে? কোষের আকার বৃদ্ধি পাবে, আরএনএ তৈরি হবে, প্রোটিন তৈরি হবে। ঠিক আছে, ফাংশন গুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে। দেখো আগেরটাতে যেমন আমরা পড়লাম আরএনএ তৈরি হবে, প্রোটিন তৈরি হবে, কোষের আকার বৃদ্ধি পাবে। এরপর আমরা পড়লাম হচ্ছে এস ফেজ। এস ফেজ মানে সিনথেসিস ফেজ। মানে কি? এই সময় ডিএনএ রেপ্লিকেশন হবে। কি হবে? ডিএনএ রেপ্লিকেশন হবে। এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, একটা মইয়ের মতন স্ট্রাকচার, এটা কিসের স্ট্রাকচার? এটা ডিএনএ স্ট্রাকচার। তো ডিএনএ রেপ্লিকেশন হবে মানে রেপ্লিকা। রেপ্লিকা মানে একটা হুবহু আর এক রকমের ডিএনএ তৈরি হবে, তাই তো? মানে একটা ডিএনএ তা বলে না, একটা রেপ্লিকা তৈরি করে দাও, মানে একই রকমের দেখতে আর একটা জিনিস তৈরি করে দাও। তাহলে ডিএনএ রেপ্লিকেশন সেল সাইকেলের কোথায় হয়? ইন্টারফেসে হয়। ইন্টারফেসের কোথায় হয়? এস ফেজে হয়। ভালো করে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, ভালো করে করবে। ডিএনএ রেপ্লিকেশন কোন ফেজে হয়? এস ফেজে হয়। তো এই সময় কি হয়? প্রতিটি ক্রোমোজোমে, এই ধরো যে এই যে ক্রোমোজোম রয়েছে, এটা ক্রোমোজোম তো, এই ক্রোমোজোমের দুটো ক্রোমাটিড, এইগুলোকে আমরা ক্রোমাটিড বলছি। এটা যদি ক্রোমোজোম হয়, এটা যদি, এটা ফুল স্ট্রাকচারটা হচ্ছে ক্রোমোজোম, আর এই যে একটাকে আমরা বলছি হচ্ছে ক্রোমাটিড। তাহলে প্রতিটা ক্রোমোজোমের দুটো করে ক্রোমাটিড কোন ফেজে তৈরি হয়? এস ফেজে। এই স্ট্রাকচারটা ক্রোমোজোমের এই যে দুটো অংশ, সেটাকে আমরা ক্রোমাটিড বলছি। তাহলে একটা ক্রোমোজোমের কটা ক্রোমাটিড থাকে? দুটো ক্রোমাটিড থাকে। আর এই অংশটাকে আমি কি বলছি? এই অংশটাকে আমি বলছি সেন্ট্রোমিয়ার। কি বলছি? সেন্ট্রোমিয়ার। কি বলছি? সেন্ট্রোমিয়ার। আচ্ছা, এরপর দেখো G1 ফেজ হয়ে গেল, এস ফেজ হয়ে গেল, এরপর আসছে G2 ফেজ। G2 ফেজ মানে কি? গ্যাপ 2 ফেজ। সময় কত লাগছে? 4 ঘন্টা। এই ফেজে কি হচ্ছে? ডিএনএ রেপ্লিকেশন হয়ে গেছে, আরএনএ তৈরি হয়ে গেছে, প্রোটিন তৈরি হয়ে গেছে। এই G2 ফেজে
ঠিক পরবর্তী ফেজটা কি হবে? মাইটোসিস ফেজ। তাহলে কি হবে? মাইটোসিস ফেজে আমরা কি বলেছি? কোষ বিভাজন হবে। তাহলে এই G2 ফেজে কোষ নিজেকে বিভাজনের জন্য প্রস্তুত করবে। ঠিক আছে, আর কি হবে এই সময়? এই স্ট্রাকচারটা কিসের স্ট্রাকচার? এটা প্রোটিনের স্ট্রাকচার। প্রোটিন মানে এটা একটা অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার। ঠিক আছে, প্রোটিনের ইউনিট কি? প্রোটিন কি ইউনিট নিয়ে গঠিত হয়? প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত হয়। তো এখানে কি হচ্ছে? প্রোটিন তৈরি হচ্ছে। ঠিক আছে, স্পিন্ডল ফর্মেশন হচ্ছে। এই স্পিন্ডল ফর্মেশন কোন ফেজে হচ্ছে? স্পিন্ডল ফর্মেশন হচ্ছে প্রস্তুতি শুরু, তৈরি হচ্ছে তো এম ফেজে। স্পিন্ডল ফর্মেশনের প্রসেস মানে স্পিন্ডল ফর্মেশন তৈরি হবে এম ফেজে, কিন্তু প্রস্তুতি নিচ্ছে কোন ফেজে? G2 ফেজে। কারণ আমাদের কোষ বিভাজন হবে, আমরা ঘুরতে যাব, একদম পিক টাইম চলে এসেছে। এবার হচ্ছে আর 2-3 দিনের মাথায় হচ্ছে আমরা ঘুরতে যাব। তো এই সময় আমাদের লাগেজ গোছানো, প্রস্তুতি সবই একদম পুরো একদম পিকে থাকবে। তো G2 ফেজে কি হচ্ছে? যে যেটা এম ফেজে তৈরি হবে স্পিন্ডল ফাইবার, সেটার প্রস্তুতি শুরু হয়ে যায় G2 ফেজে। বুঝেছো? আচ্ছা, এরপর আমরা চলে আসলাম 23 ঘন্টা কাটানোর পর 1 ঘন্টা মাইটোসিসে চলে আসলাম। যেটা কি হচ্ছে? মাইটোসিসে 1 ঘন্টায় আমাদের সেল দুটো ভাগে ভাগ হয়ে যাবে, তাই তো? তাহলে এই যে মাইটোসিসে কি হবে? একটা কোষ থেকে যে দুটো কোষ তৈরি হচ্ছে, সেখানে ক্রোমোসোম নাম্বার মানে যদি 2n থাকে আলটিমেটলি 2nই হবে, যদি n থাকে n হবে। মানে কি হবে? এখানে ক্রোমোসোম নাম্বার সেম থাকবে। সেজন্যই বলছি ইকুয়েশনাল সেল ডিভিশন, ইকুয়ালিটি মেনটেন করবে। যদি ক্রোমোসোম 46 হয় 46ই হবে, যদি 16 হয় 16ই হবে। কোশ্চেন আসে সেখান থেকে যে মাইটোসিসে কি হয়? একটা সেল থেকে যে দুটো সেলে ভাগ হয়, যে ডটার সেলে ক্রোমোসোম নাম্বার কি সেম থাকে নাকি আলাদা হয়? ক্রোমোসোম নাম্বার সেম থাকে মাইটোসিসে। ঠিক আছে, আচ্ছা। এরপর দেখো এই যে মাইটোসিস, যেটাতে আমরা কি বললাম? কোষ বিভাজন হচ্ছে, মানে একটা কোষ থেকে ভেঙে দুটো কোষে যাচ্ছে। এই যে মাইটোসিস, সেই মাইটোসিসের আবার 4টে ফেজ। ভালো করে বোঝো। যদি আমি এম ফেজ দেখি, এম ফেজকে আমরা দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস, তাই তো? এই ক্যারিওকাইনেসিসের মধ্যে 4টে ভাগ পাবো। কি 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 পাবো? ভালো করে দেখো। একটা হচ্ছে প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। ভালো করে দেখো। মাইটোসিস ফেজ সেল ডিভিশন হচ্ছে, শর্টে লিখেছি ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াস ডিভিশন হচ্ছে। এই নিউক্লিয়াস ডিভিশনের আবার 4টে ফেজ। কি কি? প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। ঠিক আছে, আর সাইটোকাইনেসিস মানে কি? সাইটোপ্লাজম ডিভিশন হচ্ছে। এবার ভালো করে দেখো, এই যে প্রফেজ, এইটা হচ্ছে প্রফেজ ফেজ। এই প্রফেজ ফেজে ভালো করে দেখো, এই যে নিউক্লিয়ার এনভেলপটা রয়েছে, দেখতে পাচ্ছ এই নিউক্লিয়ার এনভেলপটা কি হচ্ছে? ব্রেক ডাউন হয়ে যাচ্ছে, মানে ভেঙে যাচ্ছে। নিউক্লিয়ার এনভেলপটা কি হচ্ছে? ব্রেক ডাউন হয়ে যাচ্ছে। আর কি হচ্ছে? ভালো করে দেখো, স্পিন্ডল ফাইবার কিন্তু তৈরি হচ্ছে না, প্রস্তুতি হচ্ছে, তৈরি হবে, তার জন্য প্রস্তুত করছে নিজেকে। যেমন রান্না করার জন্য আমরা কি করি? রান্নাটা করার আগে আমরা কাটাকুটি করি, মশলা তৈরি করি, মানে রান্নাটা তৈরি হবে, সেটার জন্য নিজেকে তৈরি করি আমরা কবে? নিজেকে তৈরি করছে কে? G2 ফেজ থেকে তৈরি হওয়া শুরু হয়েছে, প্রফেজেও আমরা স্পিন্ডল ফাইবার তৈরি হতে থাকছে। এবং দেখো এই নিউক্লিয়ার মেমব্রেন গুলো কি হচ্ছে? ভাঙতে শুরু করছে। ঠিক আছে, মানে ব্রেক ডাউন হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। আর এই দেখো এগুলো হচ্ছে স্পিন্ডল ফাইবার, এই যে সেন্ট্রিওলের চারিদিকে রয়েছে, এগুলো কি হচ্ছে? তৈরি হতে শুরু করছে। ঠিক আছে, আর এই দেখো এই স্ট্রাকচার গুলো কিসের স্ট্রাকচার? এগুলো হচ্ছে ক্রোমোজোমের স্ট্রাকচার। এই ক্রোমোজোমে কটা ক্রোমাটিড রয়েছে? দুটো ক্রোমাটিড। তোমরা কি জানো এই যে ক্রোমোজোম, এই যে আমি একটা ক্রোমোজোম আঁকলাম, এই যে দুটো ক্রোমাটিড আঁকলাম, তাই তো? এই দুটো ক্রোমাটিডের এই যে মাঝখানে যে বিন্দুটা রয়েছে, বিন্দুটার নাম কি বলতো? যে দুটো ক্রোমাটিড একে অপরের সাথে যে অ্যাটাচড হয়ে থাকছে, ওই যে অ্যাটাচমেন্ট, যে সেন্টারটার নাম কি?
নিচে কমেন্টে লেখো এই সেন্টারটার নাম কি। ঠিক আছে, তাহলে প্রফেসে কি হচ্ছে, নিউক্লিয়ার মেমব্রেনটা ভাঙছে, ভেঙে স্পিন্ডেল ফাইবার প্রস্তুত হতে থাকছে এবং ক্রোমোসোম গুলো ঘনীভূত হতে থাকছে। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা চলে আসলাম মেটাফেজে। এতক্ষণ ধরেছে পড়ছিলাম স্পিন্ডেল ফাইবার তৈরি হচ্ছে, এবার স্পিন্ডেল ফাইবার তৈরি হয়ে গেছে। কোথায় তৈরি হলো স্পিন্ডেল ফাইবার? স্পিন্ডেল ফাইবার তৈরি হলো হচ্ছে এই যে এইখানে হচ্ছে স্পিন্ডেল ফাইবার গুলো তৈরি হয়ে গেল। এই দেখো এইখানে স্পিন্ডেল ফাইবার তৈরি হয়ে গেল। ভালো করে দেখো স্পিন্ডেল ফাইবার তৈরি হলো কোথায়? ক্রোমোসোম গুলো যে ঘনীভূত হচ্ছিল, সে ক্রোমোসোম গুলো দেখো ইকুয়েটারে এসে, নিরক্ষরেখায় এসে একটা প্লেট গঠন করলো। দেখো ক্রোমোসোম গুলো, এইটাকে আমরা বলি মেটাফেজ প্লেট। কি বলি? মেটাফেজ প্লেট। কি বলি? মেটাফেজ প্লেট। মেটাফেজ প্লেট তৈরি হচ্ছে, মানে ক্রোমোসোম গুলো নিরক্ষরেখায় চলে আসছে এবং স্পিন্ডেল ফাইবার কিন্তু তৈরি হচ্ছে কোথায়? মেটাফেজে। দেখো এইগুলো হচ্ছে মাইক্রোটিবিউল, এগুলো কি? মাইক্রোটিবিউল। মেটাফেজ প্লেট এবং স্পিন্ডেল ফাইবার, এই যে স্পিন্ডেল ফাইবার গুলো কিন্তু তৈরি হয়ে যাচ্ছে কোথায়? মেটাফেজে। কোশ্চেন আসে, বারবার পড়বে কিন্তু বারবার বলছি। এরপর আসছে হচ্ছে অ্যানাফেজ। অ্যানাফেজটা কি? অ্যানাফেজ হচ্ছে, ভালো করে বোঝো, অ্যানাফেজ এই যে দেখো, এই দেখো ভালো করে দেখো, এইখানে ক্রোমোসোম গুলো তৈরি হয়েছিল, এবার এর সাথে অ্যাটাচড হয়েছিল, এর সাথে অ্যাটাচড হয়েছিল তো। এবার এই ধরো দুটো আঙুল এইখানে এবার দুজন দুজনকে টানছে, মানে দুজনে আলাদা হয়ে গেল। তাহলে দেখো এই একটা ক্রোমাটিড, এই ক্রোমাটিড, এই দুটো ক্রোমাটিড অপোজিট পোলের দিকে চলে আসে। তাহলে তোমাকে যদি বলে ক্রোমাটিড গুলো কোন ইন্টারফেসে বিপরীত মেরুর দিকে চলে আসে, টানছে তো, এই যে ক্রোমোসোম গুলোকে এটাকে টানছে, এই দুটোকে টানছে, ফলে ওরা দুটো মেরুর দিকে চলে আসলো। তাহলে ক্রোমাটিড গুলো দুটো পোলের দিকে চলে আসছে কোন ফেজে? অ্যানাফেজে। ঠিক আছে, আচ্ছা খুব ইম্পর্টেন্ট কিন্তু আমাদের প্রতিটা টেস্ট পাসে খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস থাকছে। কি থাকছে সেখানে? এখানে থাকছে আমরা যে সাবজেক্টগুলো রয়েছে, যে টপিকগুলো রয়েছে, সেই টপিকগুলো প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা করে কিন্তু কি রয়েছে? মক টেস্ট রয়েছে। প্রত্যেকটা সাবজেক্ট মানে ধরো ইংলিশ, ম্যাথ, রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে যে প্রত্যেকটা টপিকস রয়েছে এবং যে জিকে, ঠিক আছে, জেনারেল সায়েন্স, সব কিছুর আলাদা আলাদা করে মক টেস্টও যেমন রয়েছে, ঠিক তেমনি ফুল মক টেস্টেরও কিন্তু সুবিধা রয়েছে। শুধু তাই নয়, তোমরা কিন্তু কি পেয়ে যাচ্ছ? কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু পেয়ে যাচ্ছ। তো এই সমস্ত কিছু তোমরা কোথায় পাচ্ছ? প্রতিটা টেস্ট পাসে পাচ্ছ। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো আমরা লাস্ট পড়েছিলাম অ্যানাফেজ। অ্যানাফেজ মানে কি হচ্ছে? এই যে ক্রোমাটিড গুলো দুটো মেরুর দিকে চলে আসছে। এরপর আসছে দেখো টেলোফেজ। টেলোফেজ মানে, আচ্ছা আমরা কি বলেছিলাম? মাইটোসিসকে আমরা তো দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা কি পড়েছিলাম? সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াস দুটো ভাগে ভাগ হয়ে যাওয়া। তো টেলোফেজে কি হচ্ছে? দেখো আমাদের একটা নিউক্লিয়াস ছিল, সেখান থেকে দেখো দুটো নিউক্লিয়াস ভাগ হয়ে যাচ্ছে। কিন্তু নিউক্লিয়াস ভাগ হচ্ছে, এর ফলে কি হচ্ছে? নিউক্লিয়ার এনভেলপও দেখো তৈরি হচ্ছে, ক্রোমোসোম তৈরি হচ্ছে, এছাড়া যে কোষীয় অঙ্গাণুগুলো সব কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তাহলে দুটো নিউক্লিয়াস কিন্তু তৈরি হয়ে যাচ্ছে টেলোফেজের পর। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার। আমরা মাইটোসিস কোষ যে বিভাজন, একটা কোষ থেকে দুটো কোষে ভাগ হবে, নিউক্লিয়াসের ভাগ কিন্তু আমাদের টেলোফেজের পর কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তো নিউক্লিয়াস তো ডিভিশন হলো, সাইটোপ্লাজমটা কখন ডিভিশন হবে? এই তো সাইটোকাইনেসিসে। সাইটোকাইনেসিসে আমাদের সাইটোপ্লাজম দুটো ভাগে ভাগ হবে। দেখো নিউক্লিয়াস তো আমাদের ভাগ হয়ে গেছিল, সাইটোপ্লাজম ভাগ হয়নি। তো সাইটোপ্লাজম দুটো ভাগে ভাগ হলো কোন প্রসেসে? সাইটোকাইনেসিস। এই প্রসেসের মাধ্যমে কি হলো? সাইটোপ্লাজম দুটো ভাগে ভাগ হয়ে গেল। বুঝেছো এইটুকু? সাইটোকাইনেসিসের পর কি হলো? সাইটোপ্লাজম দুটো ভাগে ভাগ হয়ে গেল। ঠিক আছে,
আচ্ছা, এরপর দেখো আমাদের তো মাইটোসিস কমপ্লিট হলো, তাহলে মিওসিস কি? মাইটোসিসে আমরা কি বলেছিলাম, ক্রোমোসোম নাম্বার সেম থাকে, মানে একটা সেল থেকে যে দুটো সেল তৈরি হয় সেখানে ক্রোমোসোম নাম্বার সেম থাকে, মানে এটা যদি 2n হয়, মানে সাপোজ ধরো এর যদি ক্রোমোসোম সংখ্যা 16 হয়, এরও ক্রোমোসোম সংখ্যা 16ই হবে, এটা মাইটোসিস। কিন্তু মিওসিসে ধরো এর ক্রোমোসোম নাম্বার 16 রয়েছে, এখান থেকে দুটো সেল তৈরি হলো, সেখানে ক্রোমোসোম নাম্বার এখানে 8 হয়ে যাবে, 8 হয়ে যাবে, মানে অর্ধেক হয়ে যাবে। তাহলে মিওসিস এই প্রক্রিয়াটা কি? মিওসিস। মিওসিস কি? রিডাকশনাল সেল ডিভিশন। আর মাইটোসিস কি? ইকুয়েশনাল সেল ডিভিশন। মাইটোসিস কি? ইকুয়েশনাল, মানে একটা সেল থেকে যে দুটো সেল তৈরি হচ্ছে সেখানে ক্রোমোসোম নাম্বার কি হবে? সেম হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে মিওসিসে কি হচ্ছে? ক্রোমোসোম নাম্বার অর্ধেক হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে মিওসিস, এই মিওসিস কি, এর ফলে কি তৈরি হয়? এর ফলে আমাদের গ্যামেট তৈরি হয়। গ্যামেট মানে স্পার্ম তৈরি হচ্ছে, ওভা তৈরি হচ্ছে মিওসিস প্রসেসের মাধ্যমে। আর মাইটোসিসের মাধ্যমে কি তৈরি হচ্ছে? আমাদের কোথায় তৈরি হচ্ছে? আমাদের সোম্যাটিক সেল, মানে যার মধ্যে সেলের গ্রোথ হচ্ছে। তো মাইটোসিস কি হবে? মাইটোসিসের মাধ্যমে কিন্তু সেল গ্রোথ যে সমস্ত সেলে হয়, মানে সোম্যাটিক সেল, মানে দেহ কোষে হচ্ছে, সোম্যাটিক সেলে হচ্ছে মাইটোসিস প্রক্রিয়া হয়। আর মিওসিস এই প্রসেসটা কোন সেলে হয়? আমাদের যে রিপ্রোডাক্টিভ সেল মানে গ্যামেট সেলে কিন্তু মিওসিস প্রক্রিয়াটা হয়। তাহলে এই দুটোর মধ্যে যে পার্থক্য, এই দুটো পার্থক্য ভালো করে বুঝেছো, যে মাইটোসিস কি আর মিওসিস কি। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো আমরা যে মাইটোসিস বলেছিলাম, মাইটোসিসের 4টে ফেজ বলেছিলাম, কি কি? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ, এটুকু বলেছিলাম তো। এবার দেখো মিওসিস আবার দুটো ভাগে হয়, কি কি? একটা হচ্ছে মিওসিস 1 আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে মিওসিস 2। তাহলে মিওসিস 1-এ কি হবে? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ হবে। আবার মিওসিস 2-তে আবার হবে প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, আবার টেলোফেজ 2। ভালো করে বোঝো, এই যে মিওসিস 1 রয়েছে, মিওসিস 1-এর যে প্রোফেজ 1 রয়েছে, এই প্রোফেজ 1-এর আবার কতগুলো ফেজ হয় ভালো করে বোঝো। তাহলে আমরা কি কি পড়লাম ভালো করে দেখো। সেল যে সাইকেল রয়েছে, ভালো করে দেখো, সেল সাইকেল এটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি, কি কি? ইন্টারফেজ আর হচ্ছে মাইটোসিস। ইন্টারফেজের আমরা 3টে ভাগ করছি, কি কি? G1, S এবং G2। ঠিক আছে, যেটা টোটাল সময় লাগছে কতক্ষণ? 23 ঘন্টা। ঠিক আছে, আর সেল সাইকেলের সময় লাগছে কত? 24 ঘন্টা। এরপর দেখো এই যে মাইটোসিস ফেজটা রয়েছে, এই মাইটোসিসে আমরা কি কি পড়েছি? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এর টোটাল সময় কত? এর টোটাল সময় হচ্ছে 1 ঘন্টা। ঠিক আছে, এরপর আমরা চলে আসছি মিওসিসে, আর এক ধরনের সেল ডিভিশন, সেটা করতেও 1 ঘন্টা লাগছে, কিন্তু সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি, কি কি? মিওসিস 1 আর মিওসিস 2। তাহলে মিওসিস 1-এ কি হবে? এই প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ একবার হবে। আবার মিওসিস 2-তে আবার প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ আরো একবার হবে। এবার দেখো এই যে প্রোফেজ 1 রয়েছে, এই প্রোফেজ 1-এর আবার 5টা ফেজ হয়। শুধু আমাদের ফেজগুলোর নাম পড়লেই হবে, কি কি? এইভাবে মনে রাখবো, LZPD²। মানে এল মানে হচ্ছে লেপটোটিন, জেড ফর সাইকোটিন, পি ফর প্যাকাইটিন, আর ডি স্কোয়ার মানে দুটো টি, ডি মানে ডিপ্লোটিন আর একটা ডি মানে ডাইকাইনেসিস। এই 5টা ফেজ কোথায় হয়? প্রোফেজ 1-এ হয়। শুধু আমরা প্রোফেজ 1টা পড়বো, কারণ বাকি ফেজগুলো সব সেম আমরা পড়ে ফেলেছি। তো কি হচ্ছে, তোমাদের কোশ্চেন আসে কি? কোশ্চেন আসে আমরা ছবিটা দেখে পড়বো। ভালো করে দেখো, ছবিটা দেখতে পাচ্ছ, ছবিটাতে সবকটা নাম লেখা আছে প্রোফেজ 1-এর 5টা ফেজে। কি বলেছে দেখো, কোনটাতে ক্রসিং ওভার হয়? যদি বলে যে কোন ফেজে ক্রসিং ওভার হচ্ছে, মিওসিসের প্রোফেজ 1-এর কোন ফেজে ক্রসিং ওভার হচ্ছে, কি বলবে? প্যাকাইটিন। কি বলবে?
প্যাকাইটিনে হচ্ছে ক্রসিং ওভার হচ্ছে। ঠিক আছে, দেখো এখানে তাই লেখা আছে। ক্রসিং ওভার আমরা কোন ফেজে দেখতে পাচ্ছি? প্যাকাইটিন ফেজে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এরপর দেখো ভালো করে, যদি বলে সাইন্যাপসিস কোথায় দেখতে পাওয়া যায়, মানে দুটো যে ক্রোমোজোম রয়েছে তারা একদম পাশাপাশি চলে আসে, তো এইটাকে আমরা বলি সাইন্যাপসিস। ঠিক আছে, পাশাপাশি চলে আসলো তখন সেটাকে আমরা বলছি সাইন্যাপসিস। কোন ফেজে দেখতে পাওয়া যায়? জাইগোটিনে। তাহলে জাইগোটিনে দুটো যে ক্রোমোজোম একদম কাছাকাছি আসছে, তারপর প্যাকাইটিনে ক্রসিং ওভার, ক্রসিং মানে ক্রস করা, দুটো ক্রোমোজোম এইভাবে নিজেদেরকে ক্রস করছে, মানে এই ধরো একটা ক্রোমোজোম আর এই একটা ক্রোমোজোম, এরা একে অপরকে কি করছে দেখো, এখানে ক্রসিং ওভার হচ্ছে। দেখো ক্রসিং ওভারটা দেখতে একটা এক্স এর মতন লাগছে না? তো এক্স মানে কায়েসমাটা কোন ফেজে দেখতে পাচ্ছি? ডিপ্লোটিন ফেজে। কোন ফেজে? ডিপ্লোটিন। এই তিনটেই পড়তে হবে। কি কি পড়বো তাহলে? ক্রসিং ওভার কোথায় দেখতে পাচ্ছি? প্যাকাইটিনে। সাইন্যাপসিস কোথায় দেখতে পাচ্ছি? জাইগোটিনে। কায়েসমাটা এক্স এর মতন স্ট্রাকচার কোথায় দেখতে পাচ্ছি? ডিপ্লোটিনে। জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, এই তিনটে ফেজের তিনটে নাম ভালো করে পড়বে, ব্যাস হয়ে যাবে, প্রফেজ 1 কমপ্লিট হয়ে যাবে। প্রফেজ 1 এর এই ছবিগুলো আমাদের হয়ে গেল। এরপর দেখো মিওসিস 1 এ তো বললাম প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ রয়েছে। মিওসিস 2 তেও কিন্তু আবার প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, আবার এই চারটে ফেজ হবে। তাহলে মানে মাইটোসিসে যেটা একবার হয়েছিল, মিওসিসে সেটা কি হবে? দুবার হবে। এরপর দেখো তাহলে মিওসিস 1 এবং মিওসিস 2 দুবার হচ্ছে, পার্থক্য কি? মিওসিস 1 কিন্তু রিডাকশনাল সেল ডিভিশন, মানে 16 থেকে 8 হয়ে যাচ্ছে ক্রোমোজোম সংখ্যা, কিন্তু মিওসিস 2 তে কি হচ্ছে? 8 থেকে 4 হচ্ছে না, 8 থেকে 8ই হচ্ছে। কারণ একটা মিওসিসেই হচ্ছে রিডাকশনাল হবে, হাফ হবে, 16 দিয়ে যেটা শুরু হয়েছিল 8 এ গিয়ে শেষ হবে, 16 থেকে 4 হবে না, 16 থেকে 8। এবং মিওসিস 2 ভীষণ ইম্পর্টেন্ট, এটা মিওসিসের কোন ফেজটা ইকুয়েশনাল এবং কোনটা হচ্ছে রিডাকশনাল সেল ডিভিশন, ভালো করে বলবে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো মাইটোসিস এবং মিওসিসের মধ্যে পার্থক্য, এটা তো তোমরা সবাই পারবে। মাইটোসিসে কি হচ্ছে? মাইটোসিস হচ্ছে ক্রোমোজোম নাম্বার সেম, মানে যে দুটো ডটার সেল তৈরি হচ্ছে, এখানে ক্রোমোজোম সংখ্যা সেম থাকছে, মানে 16 মানে 16ই হচ্ছে। মিওসিসে কি হচ্ছে? মিওসিস 1 এবং মিওসিস 2, মানে একটা কোষ থেকে আলটিমেটলি 4টে সেল তৈরি হচ্ছে, এবং ক্রোমোজোম নাম্বার যদি 16 থেকে শুরু হয় সেটা 8 এ গিয়ে পৌঁছবে, এটা 16 হলে 16 হবে। ঠিক আছে, আচ্ছা আর কি হয়? মাইটোসিস হয় হচ্ছে সোম্যাটিক সেলে হচ্ছে মাইটোসিস হয়, আর মিওসিস কোথায় হয়? রিপ্রোডাক্টিভ সেলে মিওসিস প্রক্রিয়া হয়। আচ্ছা, আমাদের অফলাইন সেন্টার প্রতিষ্ঠা এডুকেশনের দুটো জায়গায় রয়েছে, একটা রয়েছে হচ্ছে বারাসাতে। যারা বারাসাতের কাছাকাছি থাকো তারা অবশ্যই কন্ট্যাক্ট করবে 9088890080 এই নাম্বারে। আমি আবার বলছি 9088890080 এই নাম্বারে। আর যারা কলকাতার কাছাকাছি থাকো তারা কন্ট্যাক্ট করবে 9088890035। আমি আবার বলছি 9088890035 নাম্বারে, তাহলে ঝটপট ফোন করো এই নাম্বারে। আমাদের কিন্তু সেল সাইকেল মানে কোষ চক্র এবং কোষ বিভাজন এই টপিকটা কমপ্লিট হয়ে গেল, কিন্তু খুব ইম্পর্টেন্ট হচ্ছে এমসিকিউ সলভ করা। এমসিকিউ গুলো কিন্তু পড়বে, তাহলেই কিন্তু তোমরা 100% কমন পাবে। কি রয়েছে দেখো এমসিকিউতে? মাইটোসিসের ধাপগুলির মধ্যে দীর্ঘতম ধাপ কোনটা? মাইটোসিসে কি কি ধাপ হয়? প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এই যে মাইটোসিসটা হচ্ছে টোটাল কতক্ষণ সময় লাগছে? 1 ঘন্টা। এই 1 ঘন্টা সময়ের মধ্যে কোন ফেজটা হচ্ছে সব থেকে বেশি সময় নিচ্ছে? কোন ফেজটা? দেখো প্রফেজ যদি দেখি, প্রফেজ কতক্ষণ টাইম নিচ্ছে? প্রফেজ নিচ্ছে 30 মিনিটস। ঠিক আছে, মেটাফেজ কতক্ষণ নিচ্ছে? মেটাফেজ নিচ্ছে 15 মিনিট। অ্যানাফেজ কতক্ষণ নিচ্ছে? 5 মিনিট। আর টেলোফেজ নিচ্ছে হচ্ছে 10 মিনিট। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? একদম ইজি, নিচে কমেন্টে লেখো যে সঠিক উত্তর, এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হবে, নিচে লেখো। তারপর দেখো G0, আচ্ছা আমরা তো G1 পড়লাম, S পড়লাম, G2 পড়লাম, G0টা কি?
G0 মানে হচ্ছে রেস্টিং ফেজ, মানে এই সময় সেল ডিভিশন হয় না। সেল G0 থেকে আবার G1 এ আসতে পারে, কিন্তু G0 মানে রেস্টিং ফেজ। তাহলে দেখো কোন কোষ আর ডিভিশনই হয় না। দেখো প্রথমে রয়েছে ত্বকের কোষ, ত্বকের কোষ তো সব সময় নতুন কোষ তৈরি হচ্ছে, তো ত্বকের কোষ তো হবে না। সেকেন্ডে রয়েছে রক্তকণিকা, মানে আমাদের যে ব্লাড সেলগুলো রয়েছে, মানে আরবিসি, ডাব্লিউবিসি, এগুলোকে রক্তকণিকা বলছি। তো তারপর হচ্ছে নিউরন, নিউরন মানে নার্ভাস সিস্টেমের যে ইউনিট। ধরো আমার কোনো কারণে আঘাত লাগলো, আমাদের ব্রেনে কে সিগন্যাল পাঠাবে, সেগুলো হচ্ছে নিউরনের মাধ্যমে যায়। তো নিউরন কি G0 ফেজে থাকে। লাস্ট হচ্ছে পেশি কোষ, মানে মাসেল কোষ, মানে মাসেলে যেটা থাকে। আমাদের মাসেলে কি G0 ফেজ, মানে মাসেল কি ডিভিশন হয় না? এর সঠিক উত্তর কোনটা হবে নিচে কমেন্টে লেখো। এই 2 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর কোনটা? এটা তো খুব ইজি কোশ্চেন, তোমরা করো দেখি কোশ্চেনটার অ্যান্সার। একটা কোষে যদি 2n16 ক্রোমোসোম থাকে, তাহলে মিওসিস, মিওসিসে কি হয়? রিডাকশনাল সেল ডিভিশন। মিওসিসে কি হয়? মিওসিসে যতগুলো ক্রোমোসোম নাম্বার থাকে, কি হয়? ক্রোমোসোম নাম্বারটা অর্ধেক হয়ে যায়। তো এই মিওসিসের শেষে প্রতিটা কোষে ক্রোমোসোম সংখ্যা কত হবে? 2n যদি 16 হয়, আফটার মিওসিস কত হয়ে যাবে? ক্রোমোসোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে, কত হবে? 8 হবে। তাহলে দেখে নি 8 কোথায় রয়েছে। অপশন এ তে রয়েছে 16, এটা হবে না। এটা যদি মাইটোসিস প্রক্রিয়া হতো তাহলে হতো, কিন্তু বলেছে দেখো মিওসিস, হবে হচ্ছে B8। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে 8। যদি কোশ্চেনে আসতো যে প্রতিটা, ধরো কোনো কোষে 2n=16, তাহলে মাইটোসিসের শেষে প্রতিটা কোষে ক্রোমোসোম সংখ্যা কত হবে? এই কোশ্চেনের উত্তর যদি মাইটোসিস হয় এই কোশ্চেনটা, তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে নিচে কমেন্টে লেখো। ঠিক আছে, এটা ছিল সেল সাইকেল এবং সেল ডিভিশনের পুরো টপিকটা ক্লিয়ার। এরকম আরো টপিকের ওপর পুরো জানতে হলে এবং এমসিকিউ সলভ করতে হলে অবশ্যই কিন্তু আমাদের পেজটিকে ফলো করতে হবে।